স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। আবারও রাজনৈতিক আলোচনায় খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গ। বরাবরের মতো বিএনপি দোষ চাপাচ্ছে সরকারের ওপর। আইনমন্ত্রীর জন্য খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন মন্ত্রী আনিসুল হক। একদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানের অঢেল সম্পদের খবর নিয়ে চলছে তোলপাড়, অন্যদিকে পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশের পেছনেও ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। খবর প্রকাশ্যে অধিকতর সতর্কতা চেয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তির কড়া সমালোচনা করে পাল্টা বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সাম্প্রতিক এসব ইস্যু নিয়ে আজকের সম্পাদকীয় পাল্টাপাল্টি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশন দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া মমতার বললেন, চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদি বৈঠককে একতরফা দাবি। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অঢেল সম্পদ, বারবার অভিযোগ পেলেও গুরুত্ব দেয়নি দুদক। 4 বার পেয়েছেন ক্লিনশিট। নিষেধাজ্ঞার আগেই বিদেশে পালানোর গুঞ্জন। কিছু মানুষ কখনোই দেশের ভালো চায় না, তাদের বাদ দিয়েই এগিয়ে যেতে হবে। 2000 কোটি টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, স্মার্ট বাংলাদেশ গড়বে তরুণরাই। বেগম জিয়া সিসিইউ থেকে কেবিনে মধ্যরাতে ইউনাইটেড হাসপাতালে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন চেয়েও না পাওয়ার দাবি। সেবা না দেয়া নীতিমালার লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। এবং এয়ারবাস বিক্রি করতে ফ্রান্সের নতুন কৌশল, উড়োজাহাজ কিনলে সহায়তা মিলবে স্যাটেলাইট বানাতে। প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক, প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমাদের প্রসঙ্গ আসলে প্রধানত দুটো, একটি হচ্ছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গ, এছাড়া আমলাদের অঢেল সম্পত্তি পাওয়া, তাদের পালিয়ে যাওয়া এবং সেই খবর নিয়ে বিবৃতি, পাল্টা বিবৃতি। এরপরে যদি আমরা সময় পাই তাহলে তিস্তা এবং তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়ে যে প্রসঙ্গটা এসেছে, মমতা আবারও বাগড়া দিচ্ছেন, সেই প্রসঙ্গ আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই আজিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং শুরুতেই খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গ। সেটি রিজভি বলছেন যে আইনমন্ত্রীর মধ্যে কোনো মানবিকতা, সহানুভূতি নেই। আইনমন্ত্রী বলছেন যে যেই আইনের যেই কাঠামোর ভিতরে বেগম জিয়া এখন আছেন সেখানে আসলে ওনাকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যে সরকারকে এবং আইনমন্ত্রীকে দুষছে সেটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? ধন্যবাদ আপনাকে। আইনমন্ত্রীর আসলে কিছু করার নেই। আইনমন্ত্রী একজন আজ্ঞাবহ মন্ত্রী, ওনাকে যা বলতে হবে তাই বলবে, এটা বোঝা উচিত। ওনাকে যদি দোষ করে, প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ, প্রধানমন্ত্রী অফিস অর্থাৎ সরকারের পক্ষ থেকে যা বলা হবে তাই উনি করবেন। সুতরাং ওনাকে দোষ করা ঠিক হয় নাই। আমার বক্তব্য, ওনার কাছে জিনিস নাই। আমার কথা হলো হয় আইন আর না হলে সরকার প্রধান, কারণ রাষ্ট্র এখন সরকার প্রধানের নির্দেশেই চলে। সুতরাং এখানে বিচার বিভাগেরও নেই, কারণ বিচার বিভাগ তো জানেনই তো, বিচার বিভাগে কতকগুলো রায় আছে, কতকগুলো অবজারভেশন আছে, এগুলো কইতে গেলে তো বিপদ। সুতরাং এটার উপরেও আস্থা নেই। আর নিম্ন আদালতকে তো আমি বিচার বিভাগ মানিই না, কারণ এটা এক্সিকিউটিভের অধীনে, ওটার নাম কেউ আসতো বিচার বিভাগ। তো যাই হোক, যে কথা আমি বলছি যে খালেদা জিয়া ধরেন এতদিন যে তাকে যে অভিযোগে জেলখানা বা রায়ে রাখা হয়েছে, সে কিন্তু আমাদের আইনে যেটা আছে সেটাতে কিন্তু তিনি মুক্তি পেতে পারেন। তিনি নারী, তিনি বয়সজনিত, তিনি অসুস্থ, এইসব কারণে এটা তো আমাদের ইয়েতে আছে, আইনেই আছে, তিনি পেতে পারতেন। আসলে জনমনে একটা ধারণাই হয়েছে যে ওনাকে আসলে ভার্চুয়ালি হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। যেমন ধরেন 401,
এটা মুখস্থ কার্যবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে সরকার ইচ্ছে করলে পুরোটা মওকুফ করতে পারে, কিছু মওকুফ করতে পারে, আবার যিনি মানে দণ্ড যার দণ্ড তার ইচ্ছে মতো হইতে পারে। এখানে তো খুব ফ্লেক্সিবল এক্সিকিউটিভ অর্ডার, ফ্লেক্সিবল। সেটা যদি ওনাকে চিকিৎসার জন্যই তো উনি বিদেশেই যেতে চাইছেন, যেমন তারেক রহমান বিদেশে আছে, উনি বিদেশে গেলে সমস্যাটা তো আমি দেখি না। এটা তো অনেক ধরনের, এই জন্য অনেকে বলে এটা প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। তাহলে উনি তারেক রহমানের তো কোনো সে নাই, উনি দণ্ডপ্রাপ্ত, ওনার মিডিয়া তো ওনার ভয়েস বক্তব্য কোনো পাবলিশ করতে পারে না, বেগম জিয়ারও পারবে না। এগুলো বাধা দিয়ে দিল যে উনি দণ্ডপ্রাপ্ত, ওনার চিকিৎসার জন্য গেছে, উনি কোনো রাজনৈতিক বক্তব্য বা কোনো ভয়েস কোনো টেলিভিশন মিডিয়া দিতে পারবে না, হয়ে গেল। আমার কথা হচ্ছে মানবিক কারণে। এখন ধরেন তার তো পেসমেকার স্থাপন হয়েছে এবং বাইরের শোনা গেল যে আমেরিকার থেকে ডাক্তার সাথে কনসাল্ট করে এটা করা হয়েছে। এটা একটা রুগীর তো সেট বয়স আছে, তার তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপারও আছে। তাকে যদি ধরেন ওই বিদেশে নিয়েই এটা করা হতো, তাহলে সে মনে করতো এটা ফুল প্রুফ। আমি নিজে চিকিৎসা নিছি, আমার দেশে বলছে আমার ক্যান্সার হয়েছে, আমার তো কিচ্ছু হয় নাই, আমার তো কিচ্ছু হয় নাই, মাত্র 3 মাস আগের খবর। তো এই জন্যই বলছি স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার আছে। এখন যদি আমাকে বলেন আপনার একটু জিব্বায় গা হয়েছে, আপনি কি মরে যাবেন নাকি, যেতে দেবো না, এটা তো কোনো কথা না। কারণ আমি ফ্রি আছি, আমার ফ্যামিলি আমাকে জোর করে নিয়ে গেছে বাইরে, টিপ দিয়ে দেখে কয় নো ক্যান্সার। তো এই জন্যে বলছি একটা স্যাটিসফ্যাকশনও আছে। অর্থাৎ তিনি আবার প্রধানমন্ত্রীও ছিলেন, বলেন। সুতরাং আপনার অবস্থার বেগম খালেদার অবস্থা এক না, উনি তো ফ্রি না। না ফ্রি না, কিন্তু আইনে ফ্রি না, ফ্রি না, ঠিক আছে। বিষয়টা হলো যেমন বলাই হয় যে উনি একেবারে, যখন বলা হয় একেবারে সরকার প্রধান থেকে বলা হয় যে এতিমের টাকা মেরে খেয়েছে, মামলাটা কি এতিমের টাকা মেরে খাওয়া? এটা আরো অনেক মানে অনেক পুরনো এবং আইনে হলো অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, ওনার সাইনও নাই, কিচ্ছু নাই, অথচ ওনার এক অনিয়ম, অর্থাৎ টাকা আছে, টাকাটা এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে সরে গেছে, ভাগ হয়েছে। তো এই অভিযোগে তো ইচ্ছে করলে এটা তো বোঝাই যায়। এই যে এখন এই যে আলোচনা করতেছেন বেনজির, এই যে খাসি, কত কিছু, হাজার হাজার টাকা, এগুলো তো ফসকে যাইতেছে, যেতে দেওয়া হচ্ছে। তো বেনজিরকে তো যেতে দেওয়া হয়েছে, এই যে এখন এনবিআর এর একেও যেতে দেওয়া হয়েছে, অলরেডি চলে গেছে। তো এইভাবে ওনাকে তো এখন আটক করে রাখা হয়েছে, যেতে দেওয়া হচ্ছে না। এটাই তো মানুষ বোঝে। এই জন্যই বলছি যে আমার মনে হয় এখন সময় এসছে তাকে, এখন তো সরকারের নিয়ন্ত্রণে, আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব নিয়ন্ত্রণে, সুতরাং এখন তো আমি তো মনে করি না খালেদা যে খুব একটা থ্রেট। আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আমি অযোধ্যা আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এর আগেও কিন্তু আপনার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দেশে তো অনেক হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা লুপাট হয়েছে, আত্মসাৎ করেছে। সেখানে বেগম জিয়ার যে মামলা, সেখানে তো মানে কয়েক কোটি টাকা, তো সেইটাকে অনেক রাজনৈতিক কারণে অনেক বড় করে দেখা হচ্ছে। এখন এসে যে ওনার যে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যে সরকারকে দোষ চাপানো হচ্ছে, এইটা নিয়ে আবার আপনার আলোচনা শুনলেন, আপনার বিশ্লেষণটা কি? রাষ্ট্র ক্ষমতা চ্যালেঞ্জ করা আর রাষ্ট্রের ভেতরে আর্থিক হোক বা দুর্নীতি, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার হোক, সেটা সরকারি বা বেসরকারি পর্যায়ে নানান রকমের অনিয়ম, দুইটা কিন্তু দুই জিনিস। ওই বেনজির সাহেব বা মতিউর সাহেব তারা কিন্তু বলে নাই যে 22 সালের 10ই ডিসেম্বর খালেদা জিয়ার কথায় দেশ চলবে বা আমার কথায় দেশ চলবে। বিএনপি তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এবং সেটা মানে রাষ্ট্র ক্ষমতায় তো নির্বাচনের মধ্যে দিয়ে দখল করার কথা কেউ বললে এক জিনিস, কিন্তু বিএনপি তো তার মতো করে নিয়মিত বলছে, পাওয়ারকে চ্যালেঞ্জ করছে। তো রাষ্ট্র তার মতো করেই কিন্তু চলবে আর কি। এটা আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। ক্ষমতাকে তো চ্যালেঞ্জ করছে বিএনপি, কিংবা অন্য কেউ যদি করে তাইলে কিন্তু রাষ্ট্র ক্ষমতা তার মতো করে ব্যবস্থা পদক্ষেপ নিবে। দেন বিএনপি খালেদা জিয়ার, আজিজ ভাই আমি বহু আলোচনায় অংশ নিয়েছি এখানে, আপনার এখানেও আমার ধারণা যে 18-19 সালের দিকে আমরা কথা বলেছি। 20 সালে যখন তিনি বাসায় থাকার অনুমতি পেলেন,
তার আগেও তো বলা হয়েছিল যে উনি 20 সালের প্রথম 3 মাস এবং 19 সাল তো প্রায় সবটাই ছিলেন বঙ্গবন্ধু মেডিকেলে। তখন বিএনপি থেকে কি বলছিল যে ইউনাইটেড হাসপাতালে না নিলে তার চিকিৎসা হবে না। তো দেখেন তারপরে কিন্তু 6 বছর চলে গেছে। তো বিএনপি কিন্তু তার কেসটা তো স্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। 6 বছর ধরেই কিন্তু একই, দেখেন বয়ানে কোনো পার্থক্য নেই। সেই দিক থেকে তো মনে করি খালেদা জিয়ার পরিবার অনেক বেশি যারা সরকারের সঙ্গে যোগাযোগ করছে। বিএনপির পক্ষ থেকে তো এটাও বলা হচ্ছে যে যখন রায় হলো তখন আদালত থেকে যদি বেরিয়ে যান তখন তিনি হেঁটে গাড়িতে করে গিয়েছেন, এখন ওনাকে হুইল চেয়ারে করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া লাগছে, এবং সেটার পেছনে ওনারা মনে করছেন যে কারাবাসী হচ্ছে ওনার যে স্বাস্থ্যের যেই চরম অবনতি, এই জন্য এই সরকারের নানা পদক্ষেপ। গত 20 সাল থেকে এ পর্যন্ত তো উনি বাসাটা কিন্তু পুরোপুরি পরিবারের নিয়ন্ত্রণে, এইটার ভেতরটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে না। সেইখানে কিন্তু স্বচ্ছন্দেই চলাচল করতে পারেন, সেটা সাধারণভাবে মনে করা হয়। বরং বলা হয় যে হাসপাতালে যে আছেন সেইটা কিন্তু বিএনপির নির্ধারিত চিকিৎসক এবং চিকিৎসা সহায়কদের নিয়ন্ত্রণে। সেখানে কিন্তু এমনকি সাংবাদিকদেরও ভেতরে প্রবেশাধিকার নাই। প্রতিদিন কিন্তু বিএনপির একজন নেতা যিনি চিকিৎসক তিনি ব্রিফ করেন, সেটার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারছি। তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে বাংলাদেশের বাইরের চিকিৎসকরা এসে খালেদা জিয়াকে চিকিৎসা করছেন। মানবিকতা, যেহেতু তিনি দণ্ডিত হয়েছেন, দণ্ড নিয়ে আপিল বিভাগ পর্যন্ত নিষ্পত্তি হয়ে গেছে, তারপরেও কিন্তু সংক্ষুব্ধ থাকে। যার দণ্ড হয় ছোট হোক বড় হোক, মানে এমনকি ন্যায়সঙ্গত দণ্ড হইলেও কিন্তু ক্ষোভ থাকে। বিএনপি বা খালেদা জিয়ার পরিবারের ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু এই অবস্থা থেকে মুক্ত হতে হলে কোন পথে অগ্রসর হতে হবে? বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় ছিল, বা তার যে বলয় এখন, তাতে রাষ্ট্র ক্ষমতা কেমন করে চলে, কেমন করে সিদ্ধান্ত হয়, কেমন করে সিদ্ধান্ত পরিবর্তন হয়, বিএনপি তো নেতাদের এটা খুব ভালো করে জানা আছে। বিএনপির পরিবার এই যে তার 6 মাস পরে পরে মেয়াদ বাড়ানো হচ্ছে, তারা তো জানে কোন পথে অগ্রসর হলে এই অনুমোদনটা পাওয়া যাবে। বিএনপি যদি খালেদা জিয়াকে দেশের বাইরে বা দেশের ভেতরে আরও ভিন্ন ধরনের চিকিৎসা করাতে চায়, তাইলে প্রকৃত কোন পথে অগ্রসর হতে হবে আমার ধারণা বিএনপির নেতারা, পরিবার সবাই জানে। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অন্তত আমরা দেখছি বিএনপির চেয়ারপারসনের পরিবার তারা যে পথে চলে, বিএনপির যারা অফিসিয়াল নেতৃত্ব প্রতিদিন প্রেস ব্রিফিং করছেন, তারা সেই পথে চলে না। জি অযোধ্যা, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার সেলিম আহমদ জর্জ, মানে এই প্রসঙ্গেই সেটি হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে আইনের চেয়ে বড় বিষয় হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে সরকার বিদেশে যেতে দিচ্ছে না। ধন্যবাদ আপনাকে, আমার দুজন সহ-আলোচক সহ যারা দেখছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুব স্বাভাবিকভাবেই আমরা অনুমান করতে পারি যে এই কথাগুলো রাজনৈতিকভাবে আমাদের বিরোধী রাজনৈতিক বন্ধু দল বিএনপি এই কথাগুলো কেন বলবে, স্বাভাবিকভাবেই সবাই অনুমান করতে পারে। কেননা এই বিষয়টাকেও তারা তাদের একটা রাজনীতির অনুষঙ্গ হিসাবে ধরে নিয়েছে, যার কারণে প্রতিনিয়ত বেগম খালেদা জিয়ার অসুস্থতা রাজনৈতিক অনুষঙ্গ, তাদের রাজনৈতিক একটা অনুষঙ্গে পরিণত হয়েছে। আমরা তাদের ধারাবাহিক দীর্ঘ সময়ের যেই এই বিষয়ের উপরে তারা যে বিবৃতি কিংবা বক্তৃতা করেন, তাতে করে অনুমান খুব সহজেই করা যায় যে এটা তাদের একটা বিএনপির রাজনৈতিক একটা অনুষঙ্গে পরিণত হয়েছে। কেননা আজিজ ভাই আমাদের 401 ধারার কথা উল্লেখ করলেন, এটা এই বিষয়ে বিভিন্ন সময়ে বিস্তর আলাপ হয়েছে এবং এই ধারার সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের কোনো চিফ এক্সিকিউটিভ, মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার প্রয়োগ করেছেন, তাও খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়ার কারাবাসের কথা বলা হচ্ছে, উনি তো কারাবাস করছেন না, উনি তো মুক্ত, তা সাধারণত স্থগিত করা হয়েছে, স্থগিত করে চিকিৎসা দেয়া হচ্ছে। অজয়দা যেটা বলেছেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে তাদের দাবি মতো ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে উনি চিকিৎসা নিচ্ছেন, অসুস্থ হওয়া মাত্রই আবার সেখানে চিকিৎসা নিচ্ছেন। আপনার বাইরের থেকে চিকিৎসক আনা হচ্ছে, সেই চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন, সেটা সব করা হচ্ছে। ওনাদের এখন একটাই দাবি যে বিদেশে কেন নিয়ে যাওয়া হচ্ছে না,
এইটা বাংলাদেশের আইনে পারমিট করে না। বাংলাদেশের আইনে এটা পারমিট করছে না, পারমিট করে না বিধায়ী তাকে বারবার মুক্তি দিয়ে আপনার সঠিক পরিচর্যার জন্য, চিকিৎসার জন্য তার আওয়ামী লীগ সেই ব্যবস্থাটা গ্রহণ করেছে। এরপরেও ওনারা এই বিষয়টা দেশের মানুষের কাছে এক ধরনের সিম্প্যাথি নেওয়ার জন্য, এটা অমানবিক বিষয়, এই মানবতা লঙ্ঘন হচ্ছে, এই সমস্ত নানান কথাবার্তা বলে ওনারা এক ধরনের রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করছেন। তো এই কথাগুলো যখন বলা হয় তখন মনে করতে হবে যে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমরা রাজনৈতিকভাবে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। সেই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি যখন আমাদের সর্বোচ্চ নেতাদেরকে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করে, এবং এই বেগম খালেদা জিয়াই যখন সংসদে বলে যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছে, তাকে কে মারতে যাবে, তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাকে সর্বোচ্চ সুযোগ দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন। এটা কি কোনো কৃতজ্ঞতার অবকাশ রাখে কি রাখে না, দেশের মানুষের কাছে এটা এখন প্রকাশ পেয়ে গেছে, দেশের মানুষ এটা বোঝে, যার কারণে ধারাবাহিক এই রাজনৈতিক বিবৃতি বক্তৃতা দেওয়ার পরেও মানুষের ভিতরে কিন্তু কোনো রকম কোনো প্রভাব পড়ে নাই। আমি আরেকটা কথা বলতে চাই, আজিজ ভাই বলেছেন যে দেশের সরকার প্রধান উনি দেশ চালায়, এটাই স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে এইটাই স্বাভাবিক, যিনি সরকার প্রধান হবেন উনিই দেশ চালাবেন। কিন্তু বিএনপির ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছিল, দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, গণভবন এবং হাওয়া ভবন। আওয়ামী লীগ সেই দিকে যায়নি। আওয়ামী লীগ এই দেশ পরিচালনার ক্ষেত্রে বিএনপি গণভবন থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর এবং হাওয়া ভবন, এই দুই ভবন থেকে ওনারা ওনাদের মতো করে দ্বৈত শাসন ব্যবস্থা চালনা করে সেই জায়গা থেকে আওয়ামী লীগ বের হয়ে এসেছে। আওয়ামী লীগ একক নেতৃত্বে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে। দুর্নীতি অবশ্যই, এটা আমি কাউকে এখানে দুর্নীতির জন্য ডিফেন্ড করার জন্য বসে নেই, তবে যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের এই অ্যানোমালিজের কারণে, এই করাপশনের কারণে সরকার ব্যবস্থা গ্রহণ করছে কিনা ঠিক মতো, সেইটাই বিচার্য বিষয়। কেননা আমরা জানি এই দুর্নীতি দমন ব্যুরো, এই ব্যুরোটাকে কমিশন করা হলো এবং এই বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দুর্নীতি দমন কমিশনের কোনো বিধিমালাই ছিল না, কারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যে বিধি, সে বিধিমালাটাই করা ছিল না। তখন ঢাকা ইউনিভার্সিটির একজন ভিসিকে দিয়ে এই দুর্নীতি দমন কমিশনের ব্যুরোর চিফ বানিয়ে কমিশনটা চালানো হতো। যতই অভিযোগ আসে উনি বলতেন যে আমাদের তো কোনো বিধিমালাই নেই, আমরা কাকে কি করব, অথচ ওই চেয়ারে বসে ওনারা কিন্তু বেতন ভাতা সবই ভোগ করছেন। আওয়ামী লীগই সর্বপ্রথম এই দুর্নীতি দমন কমিশন এটা বিধিমালা করে, আইন করে, এবং সেই আইনের অভ্যন্তরেই কিন্তু আজকে সব কিন্তু সবার চোখের সামনে আসছে, যে যত বড়ই হোক তাকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। একটা প্রতিষ্ঠান, এনারা আমার থেকে মুরব্বী অনেক ভালো মতো জানেন, একটা প্রতিষ্ঠান সৃষ্টি হলো, এইটাকে ম্যাচিউর হওয়া, এইখানে এই প্রতিষ্ঠানটা আরো কার্যকরভাবে কাজ করার জন্য এর একটা সময় প্রয়োজন। 2008 সালের পরে আওয়ামী লীগ গভর্নমেন্ট এই কমিশনের একটা সিস্টেমের ভিতরে আনলো, আপনার রুলস তৈরি করা হলো, বিধিমালা তৈরি করা হলো, তারপরে আজকে কয়েকটা বছরে দুর্নীতি দমন কমিশন এখন পুলিশের আইজিপি কে ধরছে। তারপরে বুঝতে হবে যে এই কমিশনটা এখন আস্তে 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 তাদের কর্মদক্ষতা বেড়েছে, তারা তাদের যে প্রসিডিউর, এই প্রসিডিউরের ভেতর দিয়ে যে বা যারাই গোপনে কিংবা প্রকাশ্যে যদি কারাপশনের সাথে যুক্ত থাকে, আওয়ামী লীগ গভর্নমেন্ট তার যে পূর্বের নীতি জিরো টলারেন্স, এখানে কম বেশি সবাইকে কিন্তু ধরার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। যে পুলিশের সাবেক সদস্যদের দুর্নীতি এবং সম্পদ নিয়ে যে গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেই সম্পর্কে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছে এবং ওনারা বলছেন যে সাংবাদিকতার যে প্রতিষ্ঠিত নীতি আছে সেটা যেন মানা হয়, অতিরঞ্জিত যেন না করা হয়, নিরপরাধ কেউ যেন সেখানে কারো যেন চরিত্র হনন না করা হয়। তো এর প্রতিবাদ করেছে সম্পাদক পরিষদ, এর বিভিন্ন সংগঠন করেছে। তো মানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি, সেখানে আসলে দোষের কি আছে? আমি আজিজ ভাই আপনার বক্তব্য জানতে চাই। দেখেন, প্রথম কথা হচ্ছে দোষের এটাই আছে যে ওই প্রেস লিস্টটা যদি ওনাদের দেখেন, তাতে ইনডাইরেক্টলি কিন্তু তারা চাপ, মিডিয়ার উপরে চাপ তৈরি করেছে, এক ধরনের খুব সফটলি থ্রেট করেছে যে আপনার অতি বাড়াবাড়ি যাতে না হয়, এই ধরনের ইন্ডিকেশন। আমার কথা হচ্ছে যে ধরেন এই যে 4-5 জনের বিরুদ্ধে যে রিপোর্ট মিডিয়াতে আসছে, এই লোকগুলোকে কি সরকার চিনত না? সরকার জানে না? জনগণ কি পয়সা দিয়ে গোয়েন্দা সংস্থা পালে না? তো এরা রিপোর্ট পেল না কেন? আর জমির দাগ নম্বর দিয়ে অমুক জায়গায় আপনার তার আছে,
অমুক জায়গায় তার জমি আছে, সব একদম টার্গেট করে বুঝিয়ে দেওয়া হওয়ার পরেও অতিরঞ্জিত কোথায় হলো? এখন তো পাচ্ছে, দুদকই তো পাচ্ছে, দৈনিকই তো বেনজিরের জিনিস পাচ্ছে। এখন রিপোর্টটা আসলো কি, যে যখন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তার রিপোর্টটা আসলো, কারণ তিনি এরপরে এখন প্রধানমন্ত্রী অফিসে কর্মরত। এখন বলা হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে, কারণ আপনি দেখেন মিডিয়া তো শুধু পুলিশকে রিপোর্ট দিচ্ছে না, পুলিশের বাইরেও তো আছে। এই যে এনবিআর এর কমিশনার আছে, তারপরে ওই যে আগে এস আলম আছে, তারপরে কি বিভিন্ন সময় বিভিন্ন সিভিলিয়ান আছে না, পুলিশের বাইরে আছে না, আমলা আছে না। তো এগুলো তো ধরেন ইন্টারন্যাশনাল নাই সেনা প্রধানেরটা করছে, এরপরে হয়তো সেনা প্রধানেরটাও আমি দেখলাম যে একটা টেলিভিশনই তা বলছে তারও সম্পদ আছে, এটা বলেছে। তো মিডিয়া তো যেটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট 100% যদি সত্যই হয়ে যায়, তাহলে আর বিচার বিভাগ দরকার কেন? আমার কথা হচ্ছে যে বেনজিরকে আপনার শুদ্ধ স্যার সনদ পর্যন্ত দিলেন, অর্থাৎ পবিত্র লোক, তাকে আপনার কমিশনার বানালেন, বানালেন 208 পর্যন্ত সে এসপি ছিল বিএনপির আমলে, 208 পর্যন্ত 8-এ এসপি ছিল সে তো ওই সরকারকেও সার্ভ করেছে। কিন্তু এরপরে এই সরকার আসার পরে তো বেপরা হয়ে গেছে, 8-এর পরের থেকে সে এইভাবে যে এত টাকা পয়সা পুলিশ লাগায়া, রেবেল লোক লাগায় এত সম্পদ গড়ে নিল, এটা কি সরকারের কোনো সোর্স নাই? অবশ্যই আছে, সব সোর্সের ইনফরমেশন হোম মিনিস্ট্রিতে এবং প্রধানমন্ত্রী অফিসে যায়। এখন ওনারা আইনের শাসন, সুশাসন ওনারা রাখবেন কিনা, পলিটিক্যাল আপনার উইল সেটা প্রয়োগ করবে কিনা ওনাদের ব্যাপার। এখন তো হচ্ছে না, এখন তো দেখা যায় যে মিড লেভেলের নতুন করে আমি নাম দেখলাম ডিআইজি জামিল, ডিআইজি মিজান তো আগেই ধরা খাইছে, এখন ডিআইজি পর্যন্ত, ওসি পর্যন্ত হাজার হাজার কোটি টাকার মালিক। এখন এটা কি করা যাবে? এই যে সার্ভেও হয়, টিআইবি রিপোর্ট সাপোর্ট দিয়ে না, পুলিশ হলে দুর্নীতিতে 1 নম্বর, এটা কি করা যাবে? পলিটিশিয়ানরাও আছে কি, ওই যে ইলেকশনের সময় যে হলফনামা দিছে সেখানে আপনার অনেকের বাড়ছে, অনেকে ক্রিটিসাইজ হচ্ছে না। মানে সম্পাদকীয় নীতিমালার জায়গা থেকে আপনি কোনো ব্যত্যয় দেখছেন না? মানে এটা তো এক্সক্লুসিভ রিপোর্ট হবে, এটা দুদক আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, তদন্ত করবে, এর ভিতরে যদি কোনো ম্যাটেরিয়াল থাকে করবে, না হলে আমাদের তো আছে প্রেস কাউন্সিল আছে, সেখানে বিচার দিবে, প্রয়োজনে রিজয়েন্টার দিবে তার আগে। তাও যদি না হয় মানহানি কেস করবে। বেনজিরের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ পত্রিকা যে করছে, তার বিরুদ্ধে 10 লাখ কোটি টাকার মানহানির কেস করুক না, থ্রেট করে কেন? মিডিয়াকে থ্রেট এই জন্যই বলা হচ্ছে যে সবাই বলছে যে মিডিয়া, আগে ছোটবেলায় পড়ছি, রচনা পড়ছি, নিউজ পেপার ইজ এ মিরর অফ সোসাইটি, অর্থাৎ পত্রিকার পাতা খুললে কত কোনো ক্রাইম আছে না আছে, দুর্নীতি আছে, ভালো চলছে, এটা বোঝা যায়, এই অর্থেই তো বলছে। এখন আপনার সংবাদপত্রের স্বাধীনতা যদি না থাকে, সে দেশে গণতন্ত্র কীভাবে থাকবে? গণতন্ত্র না থাকলে সে দেশের সংবাদপত্রের স্বাধীনতা কে থাকবে? আমি তো নিজে বলি যে সবচাইতে দেশে গণতন্ত্র দরকার সাংবাদিকদের, কারণ গণতন্ত্র নাই এমন বহু দেশ উন্নত আছে, বহু দেশ উন্নত আছে। রাজনীতিবিদদেরও গণতন্ত্র, কিন্তু সাংবাদিকদের গণতন্ত্র অবশ্যই দরকার, কারণ গণতন্ত্র না থাকলে সংবাদপত্র ভাই, আপনাকে ধন্যবাদ। আমি অযোধ্যা আপনার কাছে আসি, আপনি কি মনে করেন কিনা যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার প্রতি এক ধরনের হুমকি? প্রথমত পুলিশ যারা, তারা তো সরকারি, একেবারে খোদ সরকারি চাকরি আর কি, তার অ্যাসোসিয়েশন কিন্তু সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানের, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী অন্য জায়গা হোক, এমনকি অনেকে সচিবদেরও কমিটি আছে, সরকারি পিয়ন বা এই পর্যায়ের যারা তাদের সংগঠন আছে, তাদের কিন্তু পেশাজীবী সংগঠন, সরকারি যারা তাদের আছে, তারা কিন্তু প্রত্যেকে একটা অঙ্গীকার করে, সেটা হচ্ছে কল্যাণধর্মী কিছু ইস্যু নিয়ে। সে কিন্তু ট্রেড ইউনিয়ন ধরনের সংগঠন না আর কি। পুলিশের কর্মকর্তাদের তাদের দিক থেকে যে সংগঠন, এটা কিন্তু খুব বিবৃতি কেন, যে কোনো তৎপরতাই তাদের দিক থেকে আসুক, খুব সর্বোচ্চ সতর্ক থাকা উচিত।
কারণ তারা কিন্তু এই সংগঠনটা করেছে কোনো রাষ্ট্রের সঙ্গে কোনো দর কষাকষিতে যাওয়ার সুযোগ তাদের নাই, কিংবা দেশের রাজনৈতিক দল বা অন্যান্য বহু ধরনের সামাজিক সংগঠন আছে, তাদের সঙ্গে একমাত্র পুলিশ অ্যাসোসিয়েশনে আমি গিয়ে যদি পুলিশের আমার একটা পারিবারিক অনুষ্ঠান বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব বা ধর্মীয় অনুষ্ঠান করবো, আচ্ছা পুলিশের কাছে বা পুলিশ অ্যাসোসিয়েশনের কোনো সেইটার জায়গা করতে পারে, কিংবা এক্স পুলিশের বা এক্স সেনাবাহিনীরও সংগঠন তাকে সহায়তা নেয়। কিন্তু এরা ট্রেড ইউনিয়ন ধরনের বা রাজনৈতিক ধরনের কোনো কাজ কিন্তু করতে পারে না। সেই অঙ্গীকার করেই কিন্তু তারা এই অ্যাসোসিয়েশন করেছে। সেই ক্ষেত্রে ব্যত্যয় ঘটতে পারে, এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে সাংবাদিকতা। একটা জায়গা অন্তত আমরা এখন মনে করতে পারি যে বেশ কিছু দুর্নীতি অনিয়ম, এই ধরেন মতিউরের কেসটা যদি ধরি, তাইলে মতিউরের ছেলে তো বাহাদুরি দেখাইতে গিয়ে ছাগল কিনছে এত টাকায়, গরু বায়না করছে এত টাকায়, সেই কথাটা বলতে গিয়েছিল। কিন্তু সেটা তো ফেসবুকে আসছে, সেইটার ক্লু ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আলোচনা শুরু হয়েছে, সাংবাদিকরা কিন্তু ফলো করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা কিন্তু সাংবাদিকদের জন্য শিক্ষণীয় হওয়া উচিত। মানে ওই ছেলের বাহাদুরিটাকে কিন্তু সাংবাদিকরা আগে পিক করে নাই, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ পিক করেছে, সাংবাদিকরা তাদের অনুসরণ করেছে। কিন্তু এটা হলো একটা। কিন্তু সাংবাদিকরা এখন যেটা গত কিছুদিন ধরে করছে, বেশ কিছু, এই 2টা বা 3টা ঘটনা, এর আগেও বেশ কিছু ঘটনায়, এটা কিন্তু সবারই প্রশংসা করা উচিত যে হ্যাঁ, আমাদের পার্লামেন্টের বিরোধী দল তেমন ভাবে সোচ্চার হওয়ার মতো শক্তি নাই, আর বড় বিরোধী দল তো পার্লামেন্টের বাইরে, তারা প্রতিদিন প্রেস ব্রিফিং করে, কিন্তু সেইটারও প্রেস ব্রিফিংয়ের বিষয়বস্তুর বিশ্বাসযোগ্যতা নিয়ে এমনকি তারাও প্রশ্ন করে। কিন্তু এটা একটা দায়িত্বশীল কাজ, পুলিশ যেমন। সেই ক্ষেত্রে আপনার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আপনার এর পেছনে পুলিশ বাহিনীকে আপনার বিতর্কিত করা, তার যে ক্রেডিবিলিটি, সেটা নিয়ে প্রশ্ন তোলার একটা চক্রান্তর মতো দেখছেন। এবং ওনারা বলছেন যে বিদেশে বসে কিছু লোক যেমনিভাবে বিভিন্ন ধরনের গুজব এবং তথ্যহীন বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছিলেন, সেই একই ধরনের অতিরঞ্জিত রিপোর্ট হচ্ছে, সেটা ওনারা মনে করছেন। এর পাশাপাশি ওনারা মনে করছেন যে এর সাথে ব্যক্তিগত আক্রোশ আছে, কারো দুর্নীতি বের করার চেয়ে ব্যক্তিগত টার্গেট করে। হ্যাঁ, সেই কথাটা কিন্তু পুলিশ বাহিনীর অ্যাক্টিভ ইন সার্ভিস অফিসারদের সংগঠন, সেই সব কথা কিন্তু বলার সুযোগ পাবলিকলি তাদের নাই। এই অঙ্গীকার কিন্তু তারা করে রেখেছেন। আরেকজনে যখন এই অঙ্গীকার ভঙ্গ করে, তখন কিন্তু পুলিশ তার সম্পর্কে কখনো কখনো অ্যাকশনে যায়, আমরা দেখি। এই কথাগুলোই কিন্তু তাদের নানা ওয়ে আছে এই কথাগুলো তোলার, সেই পথে কিন্তু তারা গেল না, তারা নিজেরাই ইনভলভ হয়ে গেল। এই জায়গাটা আমার মনে হয় যে ভেবে দেখা উচিত। নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনায় নিবে, যে ইন সার্ভিস যারা আছে তারা কতটুকু কী করতে পারে। এই কথাগুলো ধরেন আমরা এখানে আলোচনায় বলতে পারি, যে ব্যক্তিগত আক্রোশ ইত্যাদি, বা পুলিশের প্রাক্তন অফিসারদের সংগঠন আছে, তারা বলতে পারে। এই পুলিশ, আপনি বলছেন যে সেটি হচ্ছে যে ওনারা যেহেতু এখনো কর্মরত, সেই জায়গা থেকে ব্যত্যয় হয়েছে। হ্যাঁ, কিন্তু এই বিবৃতিটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা কি এক ধরনের হুমকি দেওয়া, সেটাকে আপনি মনে করেন? এইটা তো আমাদের সমাজে শুধু পুলিশ না, কিন্তু আমরা চিকিৎসকদের ক্ষেত্রেও দেখি। চিকিৎসক তো আছেন, একজন ইন্টার্নি ডাক্তারের সঙ্গে হয়তো রোগীদের কোনো সংঘাত হলো, পুরো চিকিৎসক সমাজ যারা সরকারি চাকরি করে, কিন্তু তার চেয়ে হলো যে মানবিক একটা জায়গায় চাকরি কাজ করে, তারা একসঙ্গে দাঁড়ায় ধর্মঘট করে দিল। এইরকম সোশ্যাল প্রেশার গ্রুপ আমাদের সমাজে আমরা দেখছি, কোনোটাই কিন্তু কাঙ্ক্ষিত না। তাদের যে নির্দিষ্ট গণ্ডি তারা নির্ধারণ করেছেন, অপরাধ অন্যায় হলে তার বিরুদ্ধে যদি কোনো রকমের চরম অসঙ্গতিপূর্ণ কিছু হয়, তার তো অনেক জায়গা আছে। পুলিশের তো সবচেয়ে বেশি আছে। তার যদি ক্ষতি করে কেউ, ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে বা গোষ্ঠী পর্যায়ে, তার কিন্তু সবচেয়ে ভালো জানা আছে যে এইটার প্রতিবিধান কিভাবে হবে। অনেক জায়গা আছে আর কি। জি, আমি জজ ভাই আপনার কাছে, আপনি আগেরবার বলছিলেন যে আপনারা শূন্য সহিষ্ণু বলে সাবেক আইজিপি কেও ছাড়ছেন না, কিন্তু পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তো বলছে যে
মানে টার্গেট করে, তারপরে হচ্ছে ব্যক্তিগত জিঘাংসার কারণে এগুলো হচ্ছে। দেখেন এটা নিয়ে বিষয় আপনার- হচ্ছে যে 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 বা যারা বা যে কোনো গোষ্ঠী তাদের নিজের মতো করে কথাবার্তা বলতে পারেন। ওনারা ওনাদের সন্দেহের কিছু কথা প্রেস ব্রিফিং করে মানুষদেরকে বলেছেন, ওনাদের সন্দেহ কিংবা কোনটা বিজ্ঞপ্তি ঠিক, দিয়ে বলেছেন। বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। দেখেন আমাদের একটা দেশ, এই দেশে এভরিথিং ইজ পসিবল। ওনারা ওনাদের মতো এক ধরনের ভাবনা ভাবছেন, সেই ভাবনার পরিপ্রেক্ষিতে ওনারা কথাগুলো বলছেন। সেই কথাগুলো বলা কতটা কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত এইগুলো বিবেচনায় আনা কিংবা না আনা, এই সব কিছু মিলিয়ে এমন একটা গোঁজামিলের মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আমি বারবার ব্যক্তিগতভাবে বলছি, দায়িত্বপূর্ণ চেয়ারে বসে অবশ্যই দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। এর কোনো ব্যত্যয় কিংবা ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগই আর নেই। এখন বলছেন যে ব্যক্তি আক্রোশে করা হচ্ছে কি কোনো গোষ্ঠী আক্রোশে করা হচ্ছে, তো ব্যক্তি আক্রোশে করা হচ্ছে কি না সেটা যখন অ্যান্টি কারাপশন কমিশন তার বিরুদ্ধে একদম প্রথাগতভাবে তাদের নিয়ম অনুযায়ী যখন ইনভেস্টিগেশন করেন, সেই ইনভেস্টিগেশনের পরে যখন তাদের কাছে সঠিক তথ্য উপাত্ত আসে, সেই উপাত্তের ভিত্তিতে ওনারা যখন ওনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, সেই গ্রহণ করার ক্ষেত্রে যার বিরুদ্ধে এই কাজগুলো করা হচ্ছে উনি যদি নিজেকে ক্লারিফাই করেন, তাহলে পরে দেশের মানুষের কাছে পরিষ্কার হতে পারে। ওনাকে তো তলব করা হয়েছিল, উনি আসেন নাই। দ্বিতীয়বার তলব করা হয়েছে, তারপরে উনি আসেন নাই। তো না আসার পরে সংবাদপত্র হোক আর অন্যান্য প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা সোশ্যাল মিডিয়া যেই হোক, এখন তো সবাই কিছু দেখতে পারে, বুঝতে পারে, দুনিয়া উন্মুক্ত মানুষের কাছে। তো সবাই সবার মতো অভিমত তো দেবেই। সেই অভিমতের পরিপ্রেক্ষিতে আপনি একটা কি বলে একটা নির্দিষ্ট গোষ্ঠী যেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আপনারা যদি বসে এরকম বক্তৃতা বিবৃতি দেন, তাহলে দেশের মানুষ তো বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা করতে পারে। সেই জায়গা থেকে দায়িত্বপূর্ণ কথাবার্তা বলা অবশ্যই প্রত্যেকের কাছে আমরা কামনা করি। এখন যদি পুলিশের পক্ষ থেকে যদি বলা হয় যে মানে এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না যে বাংলাদেশে যে জঙ্গিবাদের যে উত্থান হয়েছিল, যে ধরনের ঘটনা ঘটছিল বাংলাদেশে, সেইটা নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ একটা বড় ভূমিকা পালন করেছে। না আমরা এবং যেই দুইজন অফিসারের নাম এসেছে ওনারাও কিন্তু বেশ ভালো ভূমিকা রেখেছেন। বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মিয়া দুজনের মানে একদম মাঠের সাংবাদিক হিসেবে কিন্তু সেটা আমরাও দেখেছি। সেই ভালো ভূমিকা কিন্তু ওনারাও কিন্তু অনেক ভালো ভূমিকা আছে। আমরা সেই জায়গা জায়গায় থেকে- কিন্তু প্রতিপক্ষ তকে আমরা কিন্তু সেই জায়গাটাতে হ্যাঁ যে কোথায় কোনো দুর্বল জায়গা পাওয়া আমরা যায় কিন্তু কিনা। ওনাদেরকে ওনাদের এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু তাদেরকে স্যালুট জানাই। শুধু আমরা না, দেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে স্যালুট জানায়। কেননা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের যে উত্থান এবং তারা দেশটাকে যেভাবে জিম্মি করতে চেয়েছিল, সেইখান থেকে ওনাদের যে কর্মকাণ্ড, পুলিশ অফিসার থাকা অবস্থায়, সেই জায়গা তো অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সেই প্রশংসা কিন্তু এদেশের মানুষ তাদেরকে করেছে। সেই জায়গাটা কিন্তু বিন্দুমাত্র সরে যায়নি কেউ। সেই জায়গাতে তাদের প্রতি আমাদের সেই সম্মান কিংবা শ্রদ্ধাবোধ রয়ে গেছে। কিন্তু তারপরেও যখন এই রকম স্পেসিফিক ভাবে তাদের বিরুদ্ধে কোনো অনিয়মের বিষয়টা সামনে চলে আসে, তো সেইটাও এই দেশের নাগরিক হিসাবে এই দেশের আইনের আওতায় তাদেরকে আসতে হবে, সেটাও কিন্তু স্বাভাবিক। আমি আজকে খুব বড় রকমের মহৎ কাজ করলাম, সেই মহৎ কাজের জন্য মানুষ আমাকে বাহবা দিচ্ছে, কিন্তু পরের দিনই যদি আমি এমন কোনো একটা কর্মকাণ্ড করি যেটা এই দেশের জন্য ভয়ানক হবে, সেই জন্য তো মানুষ আমাকে পূর্বের সেই সাধুবাদের জায়গা থেকে মাথায় রেখে ওই অন্যায়ের জন্য আমাকে ছেড়ে দিতে পারে না। আমি যে কর্মটা আমার একসময় করেছি দায়িত্ববোধের জায়গা থেকে, সেই জায়গা থেকে মানুষ তাদেরকে এখনো স্মরণ করে এবং স্মরণ করবে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে। কিন্তু পরবর্তী পর্যায়ে আজকে যে বিষয়গুলো উঠে আসছে, এই বিষয়গুলো তো এই দেশের আইনের অভ্যন্তরে তাদেরকে আইনের সামনে আসতে হবে। আসার পরে ওনারা ওনাদের ক্লারিফাইটা ওনারা করুক যে আমার এই সম্পত্তি এইভাবে এসেছে, আসেনি, বাংলাদেশে আইন আছে, আদালত আছে, তারা তাদের মতো করে আইনগত প্রক্রিয়ায় যাক। তারপর দিন শেষে দেখা যাবে যে আদালতের মাধ্যমে প্রমাণিত যদি হয় যে হ্যাঁ উনি সত্যি এত বড় দুর্নীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন, তাহলে ওনার সাজা হবে। কিন্তু সেই জায়গাতে আসাটা অত্যন্ত জরুরি। সেই জায়গায় যদি না এসে আমি একটা জায়গায় বসে একটা বিবৃতি দিয়ে দিলাম, সেই বিবৃতিটা দেওয়াটা, যেটা অজয়দা বলেছেন, কতটা কাঙ্ক্ষিত, সেটাও কিন্তু এখন বিবেচনার প্রশ্ন রাখে। যে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। তিস্তা মহাপরিকল্পনা এবং সেখানে হচ্ছে চীনের সাথে করার কথা, এবং সেটা এখন ভারত আগ্রহ দেখিয়েছে। এবং হচ্ছে ফারাক্কার যেই চুক্তি, সেটা আবারও অলরেডি ভারতীয় গণমাধ্যম বলছে সেটা নবায়ন হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে মমতা বাগড়া দিচ্ছেন এমন খবর এসেছে। তো এই প্রসঙ্গে আমি আজিজ ভাই আপনার বিশ্লেষণ জানতে চাই, মানে আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে? পানির ন্যায্য হিস্সা কি? দেখেন, প্রথম থেকেই
আমাদের দেশে নেতৃবৃন্দ বলা হচ্ছে যে মমতা বাগড়া দিচ্ছে, এই কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। আমার ভিন্ন মত এখানে, যে আপনার তিস্তা আপনার সিকিম থেকে উৎপত্তি, অনেকগুলো ড্যাম, 7-8টা ড্যাম বাঁধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র বানায় পানি উত্তোলন করে নেওয়া হচ্ছে। আমাদের এগ্রিমেন্টটা হওয়ার কথা আমাদের সিলেটের আগে গজলডোবায়। গজলডোবাতেও গ্রীষ্মকালে পানিই আসে না, তার একটা অংশ আমরা পাবো। তো এখন এই তিস্তার পানি তো মমতারও দরকার, সে আপনার একটা প্রদেশের চিফ মিনিস্টার, তো সুতরাং তার সাথে তো সে বাগড়া দিবেই। এটা হলো আমার যুক্তির কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন ফারাক্কা পানি ডাইভার্ট করতেছে, 54টা রিভার আছে আন্তর্জাতিক, আন্তর্জাতিক আইনও আছে। সেখানে যদি আন্তর্জাতিক নদী হয় তাহলে যে দেশ দিয়ে প্রবাহিত হবে তাদের ন্যায্য অধিকার দিতে হবে। তো আপনি 54টা রিভারের রিভার লিঙ্কিং প্রজেক্ট ভারত করছে, তিস্তার এখন এগ্রিমেন্ট করে তো লাভ হবে না, কারণ তিস্তার তো পানিই আসে না, বন্ধ করে দিচ্ছে, কারণ অনেকগুলো ড্যাম দিয়ে আটকাই দিচ্ছে, তো পানিতে তুলে নিচ্ছে। তো সুতরাং আপনার তিস্তার যদি আপনি এগ্রিমেন্ট করতে হয় তাহলে অরিজিনাল জায়গায় তিস্তাকে ফেরত আনতে হবে, অর্থাৎ সকল ড্যাম ভাঙতে হবে, কারণ তিস্তার ফ্লো ঠিক করতে হবে, তো নাহলে পানি পাবেন কোথায়? কারণ তিস্তায় পানি হবে কি, যখন বর্ষাকাল আসে তখন পুরো পানি ছেড়ে দেয়, আর যখন গ্রীষ্মকাল আনে সব পানি তুলে নেয় এরপরে। তো তাহলে তিস্তার লাভ হলো কি? মমতাও এফেক্টেড, আমরাও এফেক্টেড। সহজ কথা। এই যেটা মমতা কয় যে আসো, তারা তো পথ দেখায় দিয়েছে। আগের বারও তো আমি দেখছি আমাদের প্রধানমন্ত্রী গেছে বলে দিয়েছে অমুক নদীর থেকে পানি নেন, অমুক নদীর থেকে পানি নেন। এরা তো পানি, তিস্তার পানি বিভিন্ন দিকে ডাইভার্টও করে সুতরাং জিনিসটা এত সহজ না। আমার বক্তব্য হলো যে আন্তর্জাতিক যেহেতু নর্মস আইন আছে, আপনার 54টা রিভারের যে রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে তার ভিতরে তিস্তাও আছে, সেখানে আমাদের ন্যায্য হিসাব বাংলাদেশের দিতে হবে। জি অজয়, আপনার বিশ্লেষণ জানতে চাই। আমরা কিন্তু 96 যখন গঙ্গা পদ্মা, তখন কিন্তু শেখ হাসিনা কেবল ক্ষমতায় এসেছেন, অনেক কম অভিজ্ঞ, কম বয়স। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। ভারতের ক্ষমতায় যারা ছিলেন, একটা কোয়ালিশন গভর্নমেন্ট, দেবগৌড়া প্রধানমন্ত্রী, শেখ হাসিনা কিন্তু জ্যোতি বসুর সঙ্গে আলোচনা নানা পর্যায়ে, এবং তিনিও ভারতের কেন্দ্রীয় সরকারকে প্রভাবিত করেছিলেন। যখন আপনার একটা তো ঘটনা আমার মনেই আছে যে ওয়ার্কার্স পার্টির এক প্রোগ্রামের নাম দিয়ে জ্যোতি বসুকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, কারণ রাষ্ট্রীয়ভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আনার অনেক প্রক্রিয়া হতো আর কি। এই জন্য কিন্তু ওয়ার্কার্স পার্টি তাকে রাশেদ খান মেনন একটা অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন। এটা হলো কূটনীতির অংশ। কিন্তু ধরেন সমুদ্র সীমা নিয়ে যখন বাংলাদেশ কিন্তু কূটনৈতিক দক্ষতা এবং আইনি প্রক্রিয়া দুইটা প্রদর্শন করেছে মায়ানমার, এবং সফল হয়েছে। স্থল সীমান্ত চুক্তিও কিন্তু এই কূটনৈতিক দক্ষতা দেখিয়েছে। বাংলাদেশ এখনও কিন্তু কতগুলো কূটনৈতিক অভিযানও পরিচালনা করছে, ব্যক্তিগত বা পর্যায়ে আলোচনা করছে। আমার ধারণা বাংলাদেশ তার এখনকার যে নেতৃত্ব, তারা অতীতেও যেমন জাতীয় স্বার্থকে, আন্তর্জাতিক অঙ্গনের প্রসঙ্গগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত নিতে পেরেছে, তিস্তা বা আরও অনেক বেশ কিছু ইস্যু আছে আর কি, সেগুলোর ক্ষেত্রেও এই কাজটা তারা সফল। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে দল মত নির্বিশেষে সবার এমন মনোভাবে চলা উচিত, প্রতিপক্ষ যেন তার হাত না পায়। আমরা কিন্তু মিয়ানমারের ইস্যুতে দেখি সাবেক এক পররাষ্ট্র সচিব বলে দিল যে মায়ানমারের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে হবে। এখন তো প্রশ্ন হয় যে ওই লোক এই রকম গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে কি করেছিল? ওই মতিউরের যেমন তদন্ত হয়, ওই সাবেক পররাষ্ট্র সচিবের কাজেরও কিন্তু তদন্ত হওয়া উচিত। কূটনীতির অভিযান যখন চলে, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে আপনি দেশের ভেতরে এমন কিছু বলা উচিত না, করা উচিত না যা প্রতিপক্ষের আমাদের বিরুদ্ধে হাতিয়ার হতে পারে। সেক্ষেত্রে মানে তিস্তা মহাপরিকল্পনা যেটা হচ্ছে চীনকে সাথে নিয়ে করার কথা, এবং সেখানে হচ্ছে এখন ভারত আগ্রহ দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো বাংলাদেশ একটা উদ্যোগ নিয়েছে। দেখেন, সফল কূটনৈতিক উদ্যোগেরই কিন্তু ফল এটা, যে চীন যখন উদ্যোগী হয়েছে, ভারত কিন্তু আগেই কথাটা বলে নাই। বাংলাদেশ যখন চীনকে যুক্ত করা, এটা তো একটা কূটনৈতিক মুভ, সেটা অ্যাক্ট করেছে, কাজ দিয়েছে।
ভারত এটাকে বিবেচনায় নিতে বাধ্য হয়েছে। তো সব দলের তো এটাকে প্রশংসা করা উচিত। জি জি জল ভাই, এই বিষয়ে আপনার বিশ্লেষণ। আমি এই নদী বিষয়ে বিশেষজ্ঞ না, আমি খুব একটা এক্সপার্ট মতামত দিতেও পারবো না, তবে আমার যতদূর মনে হয় পৃথিবীর সমস্ত দেশে এই নদীর পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এক ধরনের মনোপলি কাজ করে। সেটা হচ্ছে আপার রাইপেরিয়ান এবং লোয়ার রাইপেরিয়ান, যেখান থেকে নদীর উৎপত্তি যেই দেশের ভেতরে প্রথমে আসবে তারা এটা সুবিধা ভোগ করবে, তারপরে যারা নিচে আছে তারা সেই সুবিধা কতটুকু দেন দরবার করে ভোগ করতে পারে তার উপরে নির্ভর করে। ইউরোপিয়ান অনেক কান্ট্রিতেই এই নদীর পানি বন্টন সমস্যা তাদের ওখানেও আছে, আমাদের এখানেও থাকবে, এটা স্বাভাবিক। তিস্তা পানি বন্টনের চুক্তি আমাদের সাথে ইন্ডিয়ার হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে হয়েছে, স্টেট গভর্নমেন্টের সাথে আমরা এখনো দেন দরবার করছি। আজিজ ভাইয়ের কথার সাথে আমি একমত, কেননা এই পানি প্রবাহের ক্ষেত্রে বেশ কয়েকটা জায়গার উপর দিয়ে পানি আসে, সেই ক্ষেত্রে আমাদের কূটনৈতিক তৎপরতাই একমাত্র সমাধান। এই পানি ব্যবস্থাপনাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, অ্যাটলিস্ট আমাদের একটা কন্ট্রাক্ট আছে তাদের সাথে। ইতিপূর্বে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা অনেক কথাবার্তাই বলে, তারা কিন্তু কোনোদিনই কোনো কন্ট্রাক্টের ভিতরে কোনো দেশকে আনতে পারেনি। তিস্তার পানি চুক্তি আওয়ামী লীগের সময় হয়েছে, হ্যাঁ আমরা পানি পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের অভিযোগ যে আমাদের চুক্তি আছে, কেন পানিটা পাচ্ছি না। তিস্তার কি চুক্তি হয়েছে? প্রিপেয়ার হয়েছিল, হয় নাই। তিস্তা চুক্তি 11 সালে চুক্তি তো স্বাক্ষর আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে, স্বাক্ষরের পর্যায়ে মানে ছিল। মমতা পর্যায়ে ব্যানার্জি ছিল, আসলেন না চুক্তি বলে হয়নি। চুক্তি হলো না। চুক্তি হয় নাই, কিন্তু পর্যায়ে ছিল, রেডি হয়েছিল। চূড়ান্ত হয়েছিল বদলডোবায় বিষয়টা। 40-60%, আমরা 40% পাবো, আর ইনফরমেশন জি, জি, হ্যাঁ, এখন তো পানি নাই। কিন্তু আমরা ওই জায়গা পর্যন্ত গিয়েছি। এখন এই পানি আনা কিংবা না আনার ক্ষেত্রে আমাদের পানি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক নদীর পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা শুধু বাংলাদেশ এবং ভারতেরই নিজস্ব বিষয় না। এখানে যেটা বলেছে যে ইন্টারন্যাশনাল 54 রিভার্স আছে, এই 54টা নদীর পানি পৃথিবীব্যাপী কিভাবে ব্যবস্থাপনা হবে সেটার জন্য একটা কমিশন সম্ভবত আছে, তারাই সিদ্ধান্ত নেয় কিভাবে হবে। তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত কূটনৈতিক তৎপরতা আমার মনে হয় আরো বেশি বাড়ানো উচিত, কেননা ভবিষ্যতে পৃথিবীর যে 2-3টা সংকট পৃথিবীব্যাপী দেখা দেবে, তার ভিতরে একটা ফুড, একটা ফিউয়েল, একটা ওয়াটার, এই 3টা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে সমস্ত কূটনৈতিক তৎপরতা এগুলোকে আরো বেগবান করা এবং কার্যকর করার ক্ষেত্রে, যেমন আমরা অন্যান্য পারস্পরিক যে সমস্ত দেশের সাথে আমাদের কূটনৈতিক ব্যালেন্সটা রাখার জন্য ইন্ডিয়া, চায়না, রাশিয়া সবার সাথেই কিন্তু, ইভেন আমেরিকা সবার সাথেই কিন্তু আমরা ব্যালেন্স রেখে আমাদের ডিপ্লোম্যাসিটা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই দিকে আমরা আরো সতর্ক হব এবং এই ব্যবস্থাপনাটা আমার মনে হয় কার্যকারী হবে খুব দ্রুতই। মানে আমি অযোধ আপনাকে চাচ্ছি, মানে সেটা হচ্ছে যে মানে মমতার সাথে কি আমাদের যোগাযোগ এবং সম্পর্ক আরেকটু বাড়ানোর সুযোগ আছে, নাকি এখানে ঘাটতি আছে, না যথেষ্ট আছে বলে আপনি মনে করেন? না, এটা তো ঘাটতে থাকুক বা আপনার যদি এমনকি স্যাচুরেশন পর্যায়ে থাকে, তারপরেও কিন্তু আপনাকে সবসময় তাকে এবং তার সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা মেথড তো কূটনীতিতে ব্যবহার করা হয়, সবটা তো আপনার এক্সপোজড হওয়া উচিত না কূটনীতিতে, কিন্তু এটা অবশ্যই হওয়া উচিত। এই ক্ষেত্রে আমাদের এই যে পররাষ্ট্র দপ্তর, আমার মনে হয় যে এইখানে কিন্তু আপনি স্মার্ট বাংলাদেশ হতে চাচ্ছেন, তো স্মার্ট কূটনীতি আপনাকে আয়ত্ত করতে হবে। জি, এবং আপনি মনে করছেন যে স্মার্ট কূটনীতির মাধ্যমে আমরা পানির ন্যায্য হিসাব বুঝে পাবো। যে আমি অজয় দাশগুপ্ত, আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবং এম এ আজিজ, আপনাদের তিনজনকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।